ও শুনোর নিবেদনে আপনারা শুনছেন আধুনিক বাংলা সাহিত্যের কয়েকটি গা ছমছমে, রোমহর্ষক এবং রোমাঞ্চকর গল্প। আজকের গল্প অরুণিমা বন্দ্যোপাধ্যায় রচিত স্বরতন্ত্রী, প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। স্রোতস্বিনী ইচ্ছামতি নাব্যতা হারিয়ে দীর্ঘদিন মৃতপ্রায়। পলি জমে জমে গতিপথ রুদ্ধ হয়েছে। তার শরীরে এখন আর জোয়ার ভাঁটা খেলে না। পাশেই দাঁড়িয়ে রয়েছে প্রকাণ্ড বাড়িখানা, ছায়ানট। একসময়ের জৌলুসময় সঙ্গীতমুখর প্রাণচঞ্চল বাড়িটা আজ ইচ্ছামতির মতোই নিষ্প্রাণ, নির্জীব। ঝোপঝাড় আর লতাপাতায় আচ্ছাদিত কেমন একটা গা ছমছমে শুনশান নীরবতায় ঢাকা বাড়িটিকে মনে হয় ভুতুড়ে। ইট, সুরকি, পোড়ামাটির কারুকার্যময় আভিজাত্যপূর্ণ বাড়িখানা আজ পরিত্যক্ত। অযত্ন আর অবহেলায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী শ্রী হেমকল্যাণ বরাটের আহ্লাদের ছায়ানট। শরদের সুর আর তবলার বলে মাতোয়ারা এককালের মিলনায়তন। শাস্ত্রীয় সঙ্গীতের মহারথী পণ্ডিতগণ প্রায় মজলিস বসাতেন এখানে। গভীর মধুর অনুনাদী সুরের মূর্ছনায় প্লাবিত হতো ইচ্ছামতি। লাল সুরকির পথটি এসে থেমেছে ছায়ানটের সম্মুখে। মাঘের শেষ, ঝুপ করে সন্ধে নেমে আসবে এক্ষুনি। দুই জোড়া নিষ্পলক চোখ চেয়ে আছে নিস্তব্ধ বাড়িটার দিকে। দেওয়ালের গায়ে দীর্ঘদিন ধরে ঝরে পড়া জলধারা কালো দাগ কেটে গেছে। হঠাৎ দেখলে মনে হবে বাড়িটার দু চোখের কোলবে আশঙ্কার কালো কাজল যেন গলে গলে পড়ছে। খিলাম দেওয়া বড় বড় দরজা জানলায় খড়খড়ি পাল্লা কিছু কিছু ভেঙে গিয়ে ঝুলে পড়েছে। বাবু, বাবু, আমার ভাড়াটা। রিকশাওয়ালার ডাকে ঘোর কাটল শরৎ ও হিন্দোলের। হাতে টানা রিকশা থেকে নেমেছে কিছুক্ষণ আগেই, কিন্তু ছায়ানটের মায়াবী সম্মোহনে এতটাই বিভোর ছিল যে ভাড়া মেটাতে ভুলেই গেছে ওরা। বাবু, এই বাড়িতে কি আপনারা থাকবেন আজ রাতে, নাকি দেখা হলে ফিরে যাবেন? আজ তো রাত কাটাবার পরিকল্পনাই আছে। কেন বলো তো? রিকশাওয়ালা একটু ইতস্তত হয়ে বলে, না, তাহলে আমি বাইরে অপেক্ষা করতাম। আপনাদের হয়ে গেলে আবার স্টেশনে পৌঁছে দিতাম আর কি। না না, তার আর দরকার হবে না, তুমি ফিরে যাও। বাবু, সত্যি আজ রাতে আপনারা এখানে থাকবেন? আসলে হিন্দোল হাতের ব্যাগটা নামিয়ে রেখে বলে, শুধু আজ নয় হে, বেশ কটা দিন থাকবো বলেই তো এসেছি। না, মানে এদিকে তো সচরাচর কেউ একটা আসে না, তাই জানতে চাইলাম আর কি। বহু বছর হলো হুতম পেঁচা, বাদুর আর শিয়ালের আস্তানা এটা বাবু। আপনারা দুজন থাকবেন কিভাবে? তবে হ্যাঁ, জেলেরা নদীতে মাছ ধরবার সময় মাঝে মধ্যে গানের আওয়াজ শুনতে পায় বটে। কে গান গায়? নিশ্চয়ই তিলক। তিলক? হ্যাঁ, তিলক এ বাড়ি দেখাশোনা করে যে। এখানে আসার আগে ফোনে তো কথাও হলো তার সাথে। ফোন? এ বাড়িতে? হ্যাঁ, উনি নিজে আজ আমাদের আসতে বলেছেন। ও আচ্ছা, তাহলে যান, ভিতরে গিয়ে দেখেই আসুন একবার। আর যদি ফিরে যাবার সময় দরকার হয় আমাকে ডাকবেন কিন্তু বাবু। হ্যাঁ, ওই ওই গাছের নিচে এসে ডাকবেন। আচ্ছা, তুমি কি এখানেই থাকো? না বাবু, তাহলে আপনারা ডাকবেন, আমি ঠিক চলে আসব। কিন্তু তোমার নামটাই তো জানা হয়নি, ডাকবো কি বলে? তাছাড়া তুমি এমনভাবে চোখ মুখ ঢেকে রেখেছো, তোমাকে দেখলে তো চিনতেও পারবো না। মুখের ঢাকা আমি খুলতে পারবো না বাবু, আপনারা সইতে পারবেন না। আমার নাম মঙ্গল। চলি বাবুরা।
বিষণ্ণ অতীত। অমাবস্যার রাত, চারিদিকে জমাট বাঁধা অন্ধকার। হেমন্তের কুয়াশা আর হিমেল হাওয়ায় সেগুনের জঙ্গলে এই পরিত্যক্ত চামুন্ডা মন্দিরটি বড্ড রহস্যময় মনে হচ্ছে। গভীর রাতে অরণ্যের মধ্যে দিয়ে মাঝে মাঝে ভেসে আসছে মাদলের দ্রিমদ্রিম আওয়াজ। মন্দিরের উঠোনে হাঁড়ি কাঠের মধ্যে আটকে আছে একটা মুন্ডহীন শব। দূরে বয়ে যাচ্ছে কাঁসাই নদী। হাড় কাঁপানো শীতল বাতাস বয়ে আনছে নদীর জল। পাড়ে একটা নৌকো বাঁধা, তাতে 3 জন লোক বসে আছে। একজন লুঙ্গির খুঁট থেকে দেশলাই বের করে একটা বিড়ি ধরালো। ওই বিড়িতেই এক এক করে 3 জনই টান দিয়ে নিল। দ্বিতীয় জন উঠে গিয়ে নোঙর খুলে নৌকো ভাসিয়ে দিতেই প্রথমজন ফোনে কারোর সাথে যোগাযোগ করল। আপনার কাজ হয়ে গেছে পণ্ডিতজি, জিনিসটা পাঠাবো কিভাবে যদি বলেন। অপর প্রান্ত থেকে গম্ভীর গলায় উত্তর এলো, তানপুরা পৌঁছে যাবে, তারের দরজা খুলে জিনিস রেখে দিও। আর আমার পাওনাটা? সময় পেয়ে যাবে। মঙ্গল রিক্সা ঘোরাতেই চারপাশ যেন আরো অন্ধকারে ডুবে গেল। যে গাছের কথা মঙ্গল বলে গেল তার দিকে তাকাতেই গাটা কেমন যেন শিউরে উঠল ওদের। বাজ পড়ে আগুনে ঝলসে যাওয়া একটা প্রাণহীন গুঁড়িকে কিছু লতানে গাছের শিকড় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। অজানা ভয়ের অনুভূতি ঘিরে ধরল। বেশিক্ষণ দাঁড়ানো যায় না এখানে। মোর্চে ধরা লোহার গেটটা যেন জঙ্গলি লতা গুল্মের বাসা। বহু বছর বন্ধ পড়ে আছে। মোবাইলের টর্চটা জেলে সন্তর্পণে গেটটা খুলতেই বাড়ির উপর থেকে কোনো মানুষের কালো ছায়া যেন দ্রুত সরে গেল। আমার তো মনে হয় মঙ্গল ঠিক কথাই বলে গেল। এই বাড়িতে গত কয়েক বছর ধরে কোনো মানুষের পায়ের ধুলো পড়েছে বলে তো আমার মনে হয় না। এত জঙ্গল, এত অন্ধকার, তিলক কি আদৌ দেখাশোনা করে এই বাড়িটা? শরৎ হঠাৎ হিন্দোলির কাঁধে হাত রেখে আলতো চাপ দিয়ে দেখল অন্য একটা লোহার কালো গেটে ঝুলতে থাকা একটা পশুর কঙ্কাল। গেটের মাথায় উঁচু উঁচু লম্বা ধারালো শিক। দুজনে দুজনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে গাঢ় কুয়াশার নীলচে চাদর ভেদ করে এগিয়ে গেল বাড়ির দিকে। মাকড়সার ঘন জাল, ধুলোর আস্তরণ কোনো মতে সরিয়ে কাঠের নড়বড়ে দরজাটা ঠেলে খুলে ভেতরে ঢুকলো দুজনে। একটা বড় হলঘর, মিটমিটে ঘোলাটে আলো জ্বলছে। বাইরের ঘন কুয়াশাটা যেন ওদের পিছন পিছন খোলা দরজার ফাঁক দিয়ে ঘরে ঢুকে এলো। ভিতরের পরিপাট্যে বোঝার কোনো উপায় নেই যে বাড়ির বাইরেটা এত অদ্ভুতুরে। হঠাৎই ওদের চমকে দিয়ে বড় দেওয়াল ঘড়িটা ঢং ঢং করে সন্ধে 6টার ঘন্টা বাজালো। তারই সঙ্গেই ঝনঝনিয়ে ল্যান্ডফোনটাও বাজতে থাকলো। দুজনের বুকের ভেতর যেন হাঁপুর টানছে। ফোনটা বেজে বেজে কেটে গেল। আবার সবকিছু অসম্ভব শান্ত। দরজার কাছে আবারও কার একটা ছায়া যেন দ্রুত সরে গেল। হিন্দোল সজোরে ডাকল, তিলক, তিলক। সঙ্গে সঙ্গে টেলিফোনটা আবার ঝনঝনিয়ে বাজতে থাকলো। শরৎ রিসিভারটা তুলে কানে দিতেই অপর প্রান্ত থেকে ক্ষণক্ষণে গলায় কেউ বলল, আপনারা দরজা বন্ধ করে হল ঘরের ডান দিকের সিঁড়ি বেয়ে উপরে উঠে যান। উঠেই সোজা যে ঘরটি দেখবেন ওইখানেই আপনাদের থাকবার বন্দোবস্ত করা আছে। রাতের খাবারের কোনো সমস্যা হবে না। শোবার ঘরের পাশেই রান্নাঘর, সেখানেই সমস্ত কিছু মজুত আছে। কে কে বলছেন? হ্যালো? আর কোনো আওয়াজ নেই। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
টেবিলের পাশে রাখা সোফায় ধপ করে বসে পড়ল শরৎ। হিন্দোল দৌড়ে এলো। কে ফোন করেছিল? কি বললো শরৎ? বলো আমাকে। কাঁপা স্বরে আমতা আমতা করে সবটুকুই বলল শরৎ। ব্যাগের ভেতর থেকে একটা জলের বোতল বের করে আনল হিন্দোল। এই প্রচণ্ড শীতেও সেদোক্ত হয়ে উঠেছে শরতের শরীর। তুমি অকারণে ভয় পাচ্ছ শরৎ। আমার মনে হয় তিলকই ফোন করেছিল। দেখছো না সে বাড়িতে নেই। আমাদের এই সময় আসার কথা সে তো জানতো, তাই হয়তো ফোন করে আশ্বস্ত করলো। নিশ্চয়ই কোনো কাজে বাইরে গেছে, ফিরে আসবে। ভয় পেও না তুমি। সবটা সত্যি কি এতটাই স্বাভাবিক বলে মনে হচ্ছে তোমার? এর মধ্যে আবার কি অস্বাভাবিক দেখলে তুমি? চলো চলো আমরা ওপরে যাই। যে কাজে এসেছি সেটা নিয়ে তো ভাবতে হবে এবার। বিষণ্ণ অতীত। বৈঠকি মজলিসের আদলে ছায়ানটের অনুষ্ঠানের আয়োজন হয়েছে। সুর তাল লয়ের এই আনন্দযজ্ঞে শাস্ত্রীয় সঙ্গীতের নানা ধারার মিশেল ঘটে। সঙ্গীতের জগৎ আশ্চর্য এক বিচিত্র জগৎ। কিংবদন্তি ওস্তাদদের সুরই শুধু নয়, এই জগতের অন্তঃস্থলে তৈরি হচ্ছে কত ঘটনা, কত অজানা গালগল্প। নিটোল রস রসিকতার রকমারি মজলিস চলছে বিকেল থেকে। আরে সুহাসিনী, এসো এসো এসো। তোমার কথাই ভাবছিলাম সুহাসিনী। মেহফিল সম্পন্ন হলো তাহলে গুরুজি? হ্যাঁ, খুব খুব সুন্দর হয়েছে মেহফিল। আর হবে নাই বা কেন? আমার জীবনের এই বৈচিত্র্যময় অধ্যায় তোমার সঙ্গদান আছে বলেই তো সিদ্ধিলাভ হয়। কি যে বলেন আপনি, সবসময় শুধুই তামাশা। আপনি সিদ্ধিলাভ করেন আপনার প্রতিভায়, আপনার সাধনায়। তাই কি? হ্যাঁ, তা নয় তো আবার কি। আপনার সাধনার স্তম্ভ মীর, আমার মদ। আপনার মধ্যমা, আমার মৎস্য। আপনার মন আর আমার মৈথুন। সবই মায়ের আশীর্বাদে ময়েরই খেলা, কি বলেন? এ তোমার বদান্যতার সুহাসিনী। যাই বলো, সাধনায় এমন দিশা আগে কেউ কখনো দেখেছে কি? ধনাত্মক আর ঋণাত্মকের মিল হলো বলেই না সিদ্ধিলাভ এমন পরম স্বর্গীয় অনুভূতি এনে দিচ্ছে। এখন তুমি আমার সম্বল সুহাসিনী। আচ্ছা, এবার মশকরা ছেড়ে না হয় একটু কাজের কথায় আসুন। আসলে কি জানো সুহাসিনী, তোমার সান্নিধ্য আমাকে শৌখিন করে তোলে। ভুলে যাই আমার কর্তব্য, আমার করণীয়, সব ভুলে যাই। ওসব আবার পরে হবে। আগে বলুন তো, তানপুরা কি পেয়েছেন? সে খবর তো তিলক রাখে। আপনাকে কতবার সাবধান করেছি যে এই সব কাজ আপনি তিলককে দিয়ে করাবেন না। মনে রাখবেন, ওর কিন্তু সিংহ রাশিতে জন্ম। আপনার সিদ্ধি লাভে চরম বাধা আনতে পারে সে যে কোনো মুহূর্তে। যদি ওর মনে কখনো সন্দেহ হয়, কি উত্তর দেব আমরা? না না না, কোনো সন্দেহ করবে না। তুমি নিশ্চিন্তে থাকো সুহাসিনী। ও বড়ই বাধ্য আমার। বশীকরণ হওয়া পোষ্য। যতদিন আমার দেওয়া তাবিজ ও ধারণ করবে ততদিনই ও পোষ্য। অঘটন ঘটতে কিন্তু বেশি সময় লাগে না। তার জন্য তো তুমি আছো প্রিয়া। কিন্তু আমি তো আর আপনার ছায়া সঙ্গিনী নই, আপনার সাধন সঙ্গিনী। তাই সচেতন আপনাকেই থাকতে হবে। হুকুম শিরোধার্য। শুনুন গুরুজি, ওরা জানিয়েছে তানপুরা পাঠানো হয়েছে, তাই এর মধ্যেই চলে আসবে। আপনি কিন্তু ও জিনিস নিজের হাতে সরিয়ে রাখবেন। আপনার পরের মেহফিলটা যেন কবে? পরের মেহফিল আসছে অমাবস্যায়। ততদিনে প্রাণভ্রমরা যেন পালিয়ে না যায়। আচ্ছা, আজ আমি বরং উঠি গুরুজি। ভালো থাকবেন। বর্তমান ছায়ানট। অজানা ব্যক্তির কথা মতো তারা দোতলার ঘরে পৌঁছতেই দেখল অসাধারণ শৌখিন সব আসবাবে সুসজ্জিত ঘরটি। ঘরের মাঝে একটি বড় পালঙ্ক,
তার প্রবেশপথে দুটি সিংহ মুখোমুখি দাঁড়িয়ে। অত্যন্ত দামি কাঠের সোফা ও চেয়ারের পাটাতনের কাঠামোয় লোকজ চিত্রকর্ম, ফুল লতা পাতা অলঙ্কৃত। দেওয়ালে টাঙানো তানপুরা, শরৎ। ঘরের কোণে রাখা হারমোনিয়াম তাদের গড়ন ও নকশায় সুপ্রাচীন ঐতিহ্যকে ধরে রাখা হয়েছে। দেওয়ালে একটি বৃহদাকার হরোস্কোপ, সেটিও কাঠেরই তৈরি। তার মধ্যে সিংহ রাশির প্রতীক চিহ্নটি লাল রঙের, জ্বলজ্বল করছে। এমন সময় দরজার বাইরে ধূপ করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো। দুজনেই বেরিয়ে এসে দেখল একটা লোহার অস্ত্র দেওয়াল থেকে খসে পড়ে আছে। হিন্দোল নিচু হয়ে সেটা হাতে তুলতেই শরৎ বলে ওঠে, এ তো খাড়া মনে হচ্ছে। সত্যি তো, এ তো ধারালো খাড়া, কিন্তু এলো থেকে? এদিক ওদিক তাকাতেই দেখল বারান্দার ছাদ জুড়ে ছোট বড় বিভিন্ন মাপের খাঁড়া এবং অসংখ্য হাঁড়ি কাঠ ঝুলছে। হিন্দোলের হাতে তখনও ওই খাঁড়াটি ধরা। শরৎ চিৎকার করে উঠল, রক্ত, রক্ত! হিন্দোল, ফেলে দাও ওটা! হিন্দোলের দুটো হাত রক্তে ভেসে যাচ্ছে। ছুঁড়ে ফেলে দিল সে খাঁড়াটা। হঠাৎ বারান্দার কোণ থেকে ঝনঝনিয়ে টেলিফোনটা বেজে উঠল। দুজনেই দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে, এক পা নড়ার সামর্থ্য হারিয়েছে ওরা। শরৎ দেওয়ালে পিঠ ঘষে ঘষে এগিয়ে গিয়ে কাঁপা হাতে রিসিভার তুলে কানে দিতেই সেই পরিচিত গলাটা ভেসে এলো। ভয় পেয়ে গেলেন নাকি আপনারা? এইটুকুতেই যদি ভয় পান তাহলে বাকি কাজ করবেন কি করে? অনেক ঘটনা এখনো বন্ধ আলমারি আর কুলুঙ্গির পিছনে যে ভিড় করে আছে। আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হলো। এইসব এসব কি হচ্ছে হিন্দোল? কেউ কি আমাদের সাথে তামাশা করছে, ভয় দেখাচ্ছে? কিন্তু কেন? তাছাড়া এত রাত হয়ে গেল, তিলকই বা কোথায়? আরে আরে, উতলা হয় না শরৎ, ঠান্ডা মাথায় ভাবতে হবে। একটা জিনিস কিন্তু এতক্ষণে স্পষ্ট, আমরা যে কাজে এসেছি এখানে তা একমাত্র কিন্তু তিলকই জানতো। তাই ধরে নেওয়া যেতেই পারে যে টেলিফোনটা তিলকই করছে। আর যদি তিলক না হয় তাহলে যে ফোন করছে সে চায় আমরা যাতে আমাদের উদ্দেশ্যে সফল হই, তাই বিভিন্নভাবে আমাদের ইঙ্গিত করছে। তাহলে রক্তমাখা খাঁড়া বা অসংখ্য হাঁড়ি কাঠের অর্থ কি? এগুলো তো আমাদেরকে বিভ্রান্ত করার জন্যই রাখা হয়েছে আমার বিশ্বাস। বিভ্রান্তই যদি করবে তবে বন্ধ আলমারি বা কুলুঙ্গির ইঙ্গিত কেন দেওয়া হবে? না ভায়া, কেউ আমাদের ভয় দেখাচ্ছে না, আমরা শুধু শুধুই ভয় পাচ্ছি। আচ্ছা হিন্দোল, তোমার কি মনে হয় আমাদের উচিত হবে এখানে থাকা? আলবাত হবে, না হলে ফিরে চলো কাজ অসমাপ্ত রেখেই। না না, তা কি করে হয়? তাহলে চলো বন্ধ আলমারি আর কুলুঙ্গির সন্ধান করি। আমার ধারণা ফোন আবার আসবে, তবে ভয় পেলে চলবে না। বেশ, তো ধরে নিলাম ফোন তিলকই করছে, কিন্তু কেন? সামনে আসতে তার অসুবিধে কোথায়? আসার আগে তো সে অন্য কথা বলেছিল, আমাদের দেখিয়ে দেবে সবটা, সাহায্য করবে। জানি না শরৎ, এই হিসেবটা ঠিক আমিও মেলাতে পারছি না। তিলক ফিরল মনে হয়, চলো তো শরৎ, নিচে গিয়ে দেখি। আবছা আলোয় দুজনে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে দেখল হলঘর বন্ধ। বাইরের দরজা যেমন বন্ধ করে এসেছিল তেমনই বন্ধই আছে। খেয়াল হলো দেওয়ালে টাঙানো একটা পর্দা তুলছে। ঘরের ভেতর তো বাতাস চলাচল করছে না। তাহলে হিন্দোল পর্দা সরাতেই দেখল একটা কাঠের আলমারি, কিন্তু তা এমন দেওয়ালের মাঝখানে সিঁড়ির পাশে বেমানান জায়গায় বানানো কেন? আর পর্দা দিয়েই বা ঢাকা থাকবে কেন?
এই আলমারিটার কথাই কি ফোনে সেই ভদ্রলোক বলেছিল হিন্দল? হতে পারে, কিন্তু খুলে দেখোই না একবার। দরজায় লোহার হাতল ধরে টানতেই পাল্লা দুটো খুলে গেল। এ কি, ভেতরে তো একটা আস্ত পিয়ানো। পিয়ানো আবার কেউ আলমারিতে রাখে? আমি না মোবাইলের টর্চটা জ্বালছি শরৎ, ভালো করে দেখো তো কিছু দেখা যায় কিনা। এগুলো এগুলো কি হিন্দল? কোথায়, বাইরে বের করে আনো দেখি। দুটো কৌটো রাখা ছিল পিয়ানোর উপরে। বের করে এনে খুলতেই দেখল কৌটো ভর্তি তাবিজ, মাদুলি। একজন বিখ্যাত সঙ্গীতকারের বাড়িতে এই সব। আরে এগুলো তো তিলকও রাখতে পারে। তা রাখতেই পারে, কিন্তু এভাবে পিয়ানোর উপর? তাবিজগুলো দেখে মনে হচ্ছে বহু পুরনো। কিছু ছিঁড়ে গেছে, কিছু আবার মোমের আস্তরণ খুলে ভিতর থেকে শুকনো শিকড় বেরিয়ে এসেছে। না না, এগুলো তিলকের হতেই পারে না। একটা বিষয় আমার মাথায় ঢুকছে না শরৎ, পিয়ানো কেন কেউ আলমারিতে রাখবে? ছাড়ো তো, চলো আমরা উপরে ফিরে যাই। এই আলমারি থেকে তাবিজ মাদুলি ছাড়া কিছুই আর বেরোবে না। আলমারির দরজা বন্ধ করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে হিন্দল দেখল বারান্দার ছাদে ঝুলতে থাকা খাঁড়া আর হাঁড়ি কাঠের আর কোনো চিহ্ন নেই। কি করে সম্ভব? কে খুলে নিল? দরজা তো বন্ধই আছে নিচে। তাহলে কি অন্য কোনো প্রবেশ পথ আছে? হঠাৎই বারান্দার কোণে থাকা টেলিফোনটা ঝনঝন করে বেজে উঠল। এবারে হিন্দল দৌড়ে গিয়ে ফোনটা তুলল। হ্যালো, হিন্দল বাবু, কিছু খুঁজে পেলেন? তার আগে বলুন আপনি কে? আপনি কি আমাদের ওপর নজর রাখছেন? সামনে আসুন। যদি জেনেই থাকেন আমরা কি কাজে এখানে এসেছি, তাহলে সরাসরি সামনে এসে কথা বলুন। এভাবে আড়ালে থেকে আমাদের বিভ্রান্ত করছেন কেন? রাত 12টায় চিলেকোঠার ঘরে চলে আসুন। হেমকল্যাণের সরোদ শুনেছেন কখনো? কিন্তু আপনি... বিষণ্ণ অতীত। দক্ষিণের বারান্দায় আরাম কেদারায় বিশ্রাম নিচ্ছেন পণ্ডিত হেমকল্যাণ বরাট। শান্ত, সমাহিত, গভীর চিন্তাশীল ব্যক্তিত্ব। পাশে টেবিলে রাখা রেকর্ডারে আড়া চৌতালি অনুষঙ্গে খেয়াল বাজছে। ছন্দে ছন্দে আঙুল দিয়ে তাল কাটছেন পণ্ডিতজি। আমাকে ডেকেছিলেন গুরুজি? সুর সায়রে ছেদ পড়ল। বন্ধ চোখ খুলে উঠে বসলেন। ও তিলক, তোমার সাহায্যের ভীষণ প্রয়োজন আমার। এ কি, এভাবে বলবেন না দয়া করে। আমি অতি সাধারণ এক ভৃত্য মাত্র। আপনার মতো স্বনামধন্য সঙ্গীতজ্ঞের কি প্রয়োজন থাকতে পারে এক আশ্রিতের সাথে? তোমার বাবাকে আমি খুবই স্নেহ করতাম একটা সময়। অকালে চলে গেল মানুষটা। তবে তোমাকে আমি কখনোই আমার আশ্রিত ভাবিনি। তুমি বলো না, তোমাকে কোনোদিন আমি আমার আশ্রিত ভেবেছি? তুমি বলো, ভেবেছি কোনোদিন? তুমি বরাবরই আমার শিষ্য। না গুরুজি, সে তো আপনার মহানুভবতা। আচ্ছা বলুন না, এই অধম আপনার কোন কাজে লাগতে পারে? আমার প্রাণও বাজি রাখতে পারি আমি। তাই প্রাণ বাজি রাখতে পারো? সত্যি বলছো তিলক? হ্যাঁ গুরুজি। না না না, তোমার প্রাণ বাজি রাখতে হবে না। আমার সাথে যাবে এক জায়গায়। কোথায় গুরুজি? নিশ্চয়ই যাব। আগামী অমাবস্যায় আমার জলসা আছে, তুমি জানো তো? হ্যাঁ গুরুজি। তবে এটা এই শহর থেকে বেশ কিছুটা দূরে। একা যেতে ঠিক ভরসা হয় না। বয়স তো আর থেমে নেই। তুমি সঙ্গে থাকলে একটু সাহস পাই আর কি। এই এই সামান্য কথাটুকুর জন্য আপনি এত বিনীত হচ্ছেন কেন গুরুজি? আপনি কিংবদন্তি হেমকল্যাণ বরাট,
শাস্ত্রীয় সঙ্গীতের আবেগ প্রতিফলিত হয় আপনার আঙুলের সাথে তারের খেলায়। এত বিনয় আপনাকে শোভা পায় না। নিশ্চিন্তে থাকুন, আমি যাব আপনার সঙ্গে। তাহলে তুমি তৈরি থেকো। আর এর মধ্যে যে কদিন আছে তার মধ্যে যদি তুমি বাড়ি থেকে ঘুরে আসতে চাও তো যেতে পারো, আমার কোনো অসুবিধে হবে না। না না গুরুজি, তার প্রয়োজন নেই। বেশ। ও আর একটা কথা তিলক, তুমি তো জানোই জলসার আগে আমি আমার আরাধ্য দেবীকে তুষ্ট না করে মঞ্চে উঠি না। জানি গুরুজি। আমরা যেখানে যাব শুনেছি সেখানে একটি বিখ্যাত মন্দির আছে। পুরাণ মতে এখানকার দেবী চামুণ্ডার শরীর থেকে উৎপন্ন অন্যতম মহাশক্তি। আমার ইচ্ছা তার উপাসনা করে তাকে তুষ্ট করে তবেই আমি মঞ্চে উঠব। আপনার যা ইচ্ছে তাই হবে গুরুজি। বর্তমান ছায়ানট। রাত বেশ অনেকটাই হয়েছে, সাথে ভীষণ শীত। পথশ্রমের ক্লান্তি আর কিছু অপ্রত্যাশিত অদ্ভুতুড়ে ঘটনায় ওরা অবসন্ন হয়ে পালঙ্কে শুয়ে পড়েছিল। ঘোরের মধ্যে হঠাৎ কানে এলো মোহনীয় সুর। ঘড়িতে 12:10। দুজনেই ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করল। সুরের মূর্ছনা ঘিরে ধরেছে সমগ্র পরিবেশকে। মন্ত্রমুগ্ধের মতো চিলে কোঠার দিকে এগিয়ে যাচ্ছে ওরা। কদিন পরেই পূর্ণিমা। চাঁদের উজ্জ্বলতায় চারপাশ আলোকিত। ছাদের রেলিংয়ের ধারে এক ছায়ামূর্তি দেখতে পেল। জড়ানো গলায় হিন্দোল বলে উঠল, কে কে ওখানে? শরতের সুর থেমে গেল। অদ্ভুত নৈশব্দ। ছায়ামূর্তি ক্রমশ প্রকট হতে লাগল। ওদের দুজনেরই মুখ থেকে অজান্তে বেরিয়ে এলো, মঙ্গল। হ্যাঁ বাবুরা, মঙ্গল। তুমি এখানে এ সময় কিভাবে এলে? ও, তুমি তার মানে আমাদের ফোন করছিলে, আমাদের বিভ্রান্ত করে ভয় দেখাচ্ছিলে। এগুলো সবই তোমার সাজানো? হিন্দুলকে থামিয়ে শরৎ বলল, তিলক কোথায় তুমি জানো? হেমকল্যাণের শরদ শুনলেন? তার আগে আমাদের প্রশ্নের উত্তরটা দাও মঙ্গল। এরকম প্রহসনের অর্থ কি? প্রহসন নয় বাবু, প্রহসন নয়। যাকে জানতে এসেছেন, যাকে নিয়ে বই লিখবেন, তার সবটুকু তো জানতে হবে আপনাদের। কি জানাতে চাও তুমি? পরিচয়। কার? সুরের ছায়ায় লুকিয়ে থাকা এক অসুরের। মানে? মানুষের শরীরের আড়ালে লুকোনো পিশাচের। আবার হেয়ালি করছো মঙ্গল। স্পষ্ট করে বলো, কার পরিচয় দিতে চাও তুমি? শাস্ত্রীয় সঙ্গীত জগতের ধ্রুব তারা, সুর সম্রাট হেমকল্যাণ বরাট। আচ্ছা, আপনারা তার জীবনের কোন অধ্যায় নিয়ে লিখতে চান? সবটুকুই। তার মানে ওনার সঙ্গীত, জলসা, মজলিস, মৃত্যু সবটাই? হ্যাঁ। বেশ, তো লিখুন না, আমার কোনো আপত্তি নেই। তবে সব কিছুর সাথে আরো একটা সত্যি লিখতে হবে, যা কেবল আমি জানি, আর আজ থেকে আপনারাও জানবেন। যদি না লিখি? তাহলে তো আপনাদের মুক্তি নেই বাবুরা। এই ছায়ানটের অন্ধকারে হেমকল্যাণের মতো আপনারাও যে অচিরেই তলিয়ে যাবেন। তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ? যদি তাই ভাবেন তাহলে তাই। এই ভয়ই একদিন হেমকল্যাণকে শেষ করেছিল, আর আপনাদেরও তাই হবে। গুরুজির মৃত্যু কিভাবে হয়েছিল তুমি জানো? জানি বই কি। তার মৃত্যু
মৃত্যুর একমাত্র সাক্ষী তো আমি। শুনেছিলাম মৃত্যু পূর্বে উনি এমন কিছু দেখেছিলেন যেটা সহ্য করতে না পেরেই ইহলোক ত্যাগ করেন। একেবারে ঠিক শুনেছেন, তবে মানুষ আজও জানে না যে সেই রাতে উনি উনি ঠিক কি দেখেছিলেন। অথচ তুমি দাবি করছো তুমি সেটা জানো। মঙ্গল নিরুত্তর। আকাশে আতফালি চাঁদ থেকে জ্যোৎস্না ঝরে ঝরে পড়ছে ইছামতির সংসারে। আপাদমস্তক মোটা কম্বল জড়ানো মঙ্গলের মুখ চোখ কিছুই বোঝা যায় না। নদী তীরের ঝোপ থেকে কয়েকটা শিয়াল উচ্চস্বরে ডেকে উঠল। ওইদিকে তাকিয়ে মঙ্গল বলতে থাকলো, হেমকল্যাণ সিংহ রাশির জাতকদের প্রতি বড় দুর্বল ছিলেন। প্রতি মাসের অমাবস্যায় ছায়ানটে বসত গুণীদের আসর। গান বাজনা ছন্দ আলোয় জমজম করত সারা বাড়ি। এর মধ্যেই হাত বদল হতো সিংহ রাশির জাতকের মুন্ড। এক সন্ন্যাসিনী আসতেন ওই দিনে। বিশেষ পুজোর আসর বসত জলসা শেষে। নরমুণ্ডের আসনে বসতেন সন্ন্যাসিনী। বলি দেওয়া হতো ওই জাতককে। বলি শেষে সুরের নেশায় মেতে উঠত ওরা, সাথে সুরার সঙ্গত থাকত। বলির নরমুণ্ড সঞ্চিত থাকত হেমকল্যাণের পিয়ানোর ভেতরে। রাগাশ্রয়ী সঙ্গীতের সূচনায় আলাপের কোমল ও শুদ্ধ স্বর যেমন রাগের আবহ তৈরি করে, তেমনি সিংহ রাশির জাতকের নরমুণ্ড ছেদনে এক রহস্যময় তন্ত্র সাধনার আবহ তৈরি করত সাধক হেমকল্যাণ ও তার সাধিকা সন্ন্যাসিনী। সুরের নেশার মতো ওই নেশাও স্বর্গীয় অনুভূতি দিত ওকে। হেমকল্যাণের এত কথা তুমি জানলে কি করে? সে কথা বলবো বলেই তো আপনাদের ডেকে আনা। শিল্পীর জীবনগাথা লিখতে চলেছেন আপনারা, সমস্ত অধ্যায় না জানলে লিখবেন কেমন করে? বেশ, জানাও তাহলে। বেশ। তিলকের বাবা ছিল হেমকল্যাণের অনেক দিনের পুরনো ভৃত্য। তার আবদারেই হেমকল্যাণ তিলককে সরোদ শেখাতে রাজি হন। সেই থেকে তিলকের ছায়ানটে থাকা শুরু। তারপর থেকে দীর্ঘ বছর তিলক সঙ্গী হলো হেমকল্যাণের। ওর বাবা গত হলেন এর মধ্যে। এ বাড়িতে থাকলেও হেমকল্যাণের সাধন চক্রটি তিলকের অজ্ঞাতই ছিল। পরম শ্রদ্ধার চোখে দেখত সে তার গুরুকে। একদিন রাতে হেমকল্যাণ তিলককে ডাকলেন, জিজ্ঞেস করলেন যে তার রাশি সে জানে কিনা। তিলক বলেছিল সিংহ রাশি। সঙ্গে সঙ্গে ওর মুখে এক পরিতৃপ্তির হাসি দেখেছিল তিলক। আবেগতাড়িত কণ্ঠে হেমকল্যাণ বলেছিলেন, একা যেতে ঠিক ভরসা হয় না, বয়স তো আর থেমে নেই। তুমি সঙ্গে থাকলে একটু সাহস পাই আর কি। সহমত হতে দ্বিতীয়বার ভাবেনি তিলক। নিজেকে গুরু কৃপাধন্য ভেবেছিল। তিলক শেষ পর্যন্ত গিয়েছিল ওনার সাথে? মৃত্যুর ডাক যে এড়ানো যায় না। সেদিন গাড়িতে তিলককে কিছু পানীয় দেওয়া হয়েছিল। তারপর থেকেই কেমন তন্দ্রা ভাব এলো তার শরীর জুড়ে। একটা সময় পর কড়া ধূপের গন্ধ পেল। দ্রুত তালে ঢাক বাজছে। নেশা ধরা চোখে দেখল জ্বলন্ত মশালের হলদে শিখায় কিছু লোকের শরীরে বিন্দু বিন্দু ঘাম চকচক করছে। ঢাকের তালে উন্মাদের মতো দুলছে তারা। গাড়ি থেকে নামলো তিলক।
চিৎকার করে বলতে চাইলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে, কিন্তু কিন্তু তার কথাগুলো গলার কাছে তলা পাকিয়ে থেকেই গেল। শরীর যেন তার আর নিজের বশে নেই। জ্বলন্ত ধূপ আর রক্ত জবায় সাজানো বেদিতে জোর করে টেনে নিয়ে গিয়ে হাঁড়ি কাঠের ওপর ফেলা হলো তার দেহটাকে। দুজন চেপে ধরলো তার হাত। বুঝতে পারলো জীবন তার শেষ হতে যাচ্ছে। সেই সময় দেখলো চকচকে ধারালো খাড়া হাতে একজন এগিয়ে আসছে। চোখের পলকে সেই খাড়া নামিয়ে আনা হলো ওর ঘাড়ে। ধড় থেকে মাথাটা নিমেষে আলাদা হয়ে গেল। ফিনকি দেওয়া রক্ত ধারায় স্নান করলেন কে জানেন? হেমকল্যাণ। উল্লাসে মত্ত হলো সাধিকা সঙ্গিনীটি। এরপর আর বেশি দিন হেমকল্যাণ সুস্থ থাকলেন না। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অতিরিক্ত সুরাপান আর অবশ্যই নিষ্পাপ প্রাণগুলোর অভিশাপে শয্যাশায়ী হলেন। যতদিন টাকা ছিল, স্বাস্থ্য ছিল, ফুর্তি করার সঙ্গীদের অভাব ছিল না। তবে দিনে দিনে তা তলানিতে এসে ঠেকল। সুবিশাল ছায়ানটে হেমকল্যাণ প্রায় একাকী বসবাস করতে থাকলেন। সঙ্গী হলাম কেবল আমি, সর্বক্ষণের সঙ্গী। তবে আমাকে তিনি সইতে পারেননি। অচিরেই ধরাধাম ত্যাগ করলেন। বিষণ্ণ অতীত। দূরের ধূসর পাহাড় শ্রেণী রহস্যের কুয়াশায় ঘেরা যেন এক অন্য দেশ। পাহাড়ের নিচে শালমহুয়ার গভীরে বিশাল মন্দির। ভক্তদের বিশ্বাস মৃত্যু, কাল ও ভাগ্য নিয়ন্ত্রণ করেন দেবী। ধূপধুনোর ধোঁয়ায় চারিদিক ভরে উঠেছে। ঢাকঢোলের আওয়াজ তীব্রভাবে শোনা যায়। কয়েকজন সারা গায়ে সিঁদুর হলুদ মেখে বসে আছে সামনে রাখা হাঁড়িকাঠ। ঝাঁকড়া বটগাছের নিচে রাখা গাড়িটা থেকে পাঁজা কোলা করে নামানো হলো এক নেশাতুর যুবককে। গরদের ধুতি পাঞ্জাবি পরা এক রাশভারী ব্যক্তি তার সুনিপুণ আঙুল সিঁদুরে ডুবিয়ে ছেলেটির কপালে, চিবুকে, গ্রীবায় ধীরে ধীরে বুলিয়ে দিলেন। শিহরিত হল যুবকের দেহ। হাঁড়িকাঠের পাশে থাকা লোকগুলো উচ্চস্বরে মন্ত্র পাঠ করছে। কিছু সময় পরেই ধর থেকে মাথাটি ভূপতিত হওয়ার ভোঁতা শব্দ কানে এলো সকলের। উল্লাসে ফেটে পড়ল ভক্তবৃন্দ। পরক্ষণেই ভেসে এলো গুরুগম্ভীর কণ্ঠস্বর। টানপুরা রাখা আছে, যথাসময় যেন ছায়ানটে পৌঁছে যায়। বর্তমান ছায়ানট। গভীর কুয়াশা চাঁদের আলোকে ঢেকে দিয়েছে। মোম জ্যোৎস্নার উজ্জ্বল আলো এখন ভীষণ ঘোলাটে। হিন্দোল ও শরৎ দুজনেই প্রচণ্ড ঠান্ডায় আতঙ্কে নিঃশ্বাস বন্ধ করে আছে। নিজেদের স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখা প্রায় অসম্ভব হয়ে আসছে। তবুও জড়ানো গলায় হিন্দোল জানতে চাইল, তিলকের এত কথা তুমি জানলে কি করে মঙ্গল? ছাদের পাশে ঝুপড়ি গাছটার ডাল থেকে দুটো পেঁচা বাতাস কাঁপানো ডাক দিয়ে ডানা ঝাপটে উড়ে গেল। মঙ্গল এতক্ষণ ওদের দিকে পিছন ফিরে কথাগুলো বলছিল। হিন্দোলের প্রশ্নে সামনে ঘুরলেও কম্বল ঢাকা থাকায় ওকে স্পষ্ট দেখা যাচ্ছিল না। হঠাৎ অট্টহাসি হেসে সে বলল, আমি কি করে জানলাম? আচ্ছা তাহলে দেখুন নিজেরাই।
গায়ে জড়ানো কম্বলটা টেনে খুলে ফেলে। একটা খাঁড়া ঝনাত করে ছাদের মেঝেতে পড়ল। কাঁধ থেকে মাথাটা কেটে ঝুলে পড়ছে। সারা শরীর তাজা রক্তে ভেসে যাচ্ছে। হিন্দোল, শরৎ দুজনে দুজনকে চেপে ধরে চিৎকার করলো, তিলক! গগন বিদারী অট্টহাসিতে কেঁপে উঠল চারপাশ। আমি তিলক। ও শুনোর নিবেদনে আপনারা শুনলেন আজকের গল্প অরুণিমা বন্দ্যোপাধ্যায় রচিত স্বরতন্ত্রী। পাঠে দিব্যেন্দু, সাম্য, রক্তিম, অভিজিৎ, পূর্বিতা। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। শব্দ সংযোজন এবং আবহ ই ফ্ল্যাট স্টুডিও। প্রচ্ছদ আকাশ।